দেশের মানুষ মনে প্রাণে ভীষণভাবে প্রফেসর ইউনূসকে চাচ্ছে। এক্ষেত্রে গণভোট করে তাকে ক্ষমতা রাখা যায় কিনা অতীতে জিজ্ঞেস করে দেখেন। জনগণের চাওয়াটা এমনই যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে। যদি সাপোর্ট না দেয় তাহলে কি হবে? একটা চাপ তৈরি হবে। এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনূস সরকারের নাই, একদমই নাই। কাজে যদি আমি বললাম তো আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই, যদি বলে, আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে। তবে আমার ধারণা এনসিপি মনে হয় আর ভাবে না। এনসিপি মনে বুঝে গেছে যে আর অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে, ওই হোমিওপ্যাথি ডোজের মতো। জামাত হয়তো ভাবতে পারে যে আর একটু সময় পারলে আর একটু গোছাবো, কিন্তু তাতেও কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। আমি জানি না কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি। তবে আমি এটুকু মনে করি, যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয়, এই সরকারের পক্ষে ইলেকশন ডিসেম্বরের থেকে মানে বিলম্বিত করার কোনো সুযোগই নাই। যে নির্বাচন কমিশনকে এমন ভাবে শক্তিশালী করতে হবে, এখন কিন্তু নির্বাচন কমিশন কোনো রায় দিতে পারে না, রায় দিতে আদালতের কাছে যেতে হয়। নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করতে পারে না, আদালতে গিয়ে লোকজন বসে থাকে। এটা কেন হবে? নির্বাচন সংক্রান্ত সকল কিছু নির্বাচন কমিশন সরাসরি করতে পারবে, এটা করা উচিত। জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না। সেই লোকের কাছে কিন্তু তারেক রহমানের কোনো ফ্যাক্টর না, তার কাছে ইউনূসের কোনো ফ্যাক্টর না, তার কাছে ওই ডাক্তার শফিকুল ইসলামের কোনো ফ্যাক্টর না। তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব। এই জনগণ যেটা চায় এটা আপনি কেমনে জানেন? এটা আমি তো জনগণ, আমি যেটা চাই। কিন্তু এরকম জনগণ তো অনেকে আছে যারা 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 না, এরকম জনগণ তো নিশ্চয়ই আপনি দেখছেন যারা চায় যে ডক্টর ইউনূস থাকুক। এরকম জনগণ তো আপনি দেখছেন খালি ডক্টর তারেক মানে জনাব তারেক রহমান আইসা পয়সা পড়ুক এটা চায়, কোন ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে চায় নাম বলি। তারেক রহমান কি ভোট ছাড়া এসে বসে পড়তে চায়? না, তারেক রহমান চায় না, কিন্তু জনগণ তারেক রহমানরে চায়। চাইতে পারে, এটা তার ব্যাপার। এবং জনগণ শেখ হাসিনারও, অনেক জনগণ শেখ হাসিনারও চাইতো। আমি বলি চাইতো। জনগণ কি ভোট চাই কিনা সেটা বলেন। আপনি দেশের একজন লোককে নিয়ে আসেন না যে বলে আমি ভোট চাই না, আনেন না আপনার ভাই। এত সব মানুষ ভোটটা চায় যে আমি ভোট দেব। ভাই আমি তো টেলিভিশনে দেখলাম অনেক লোক কইতেছে যে ইউনূস চাই, ইউনূস চাই, ইউনূস চাই। আমি তো টেলিভিশনে দেখলাম একজন ক্লেরিক চূড়ান্ত মানে উত্তেজনার মধ্যে বলতেছে যে ইউনূস সাহেব ভোটের মাধ্যমে আসুক না। বিষয়টা হলো ব্যক্তি, বিষয়টা হলো মানসিকতা, এবং ব্যক্তি কখন সঠিক কাজটা করে, যখন তার মধ্যে একদিকে থাকে ভালো মানুষই, আরেকদিকে থাকে ভয়। ভয়টাও থাকতে হয়। কিন্তু আমি মনে করি 24-এর যে গণ অভ্যুত্থান, এটার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ আমার আর করা উচিত হবে না, করলে আমি ধরা খাইতে পারি, এইভাবে আমাকে পতন হইতে পারে। আমার মনে হয় কামাল ভাই আমিও সেই জায়গায় আছি, কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়টা শাসক শ্রেণী পাইছে যে আমি যতভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেসমেন্টে। এই যে একটা ভয়, এই ভয়টা আরেকটু সংহত করার জন্যই কি আমাদের সংবিধানে কিছু মানে কিছু সংস্কার এই মুহূর্তেই করা যায় কিনা, যেটা আসলে ফেসিস্ট হইতে একজনের বাধা দিবে। যোগ্যতার বিচার আমি করতে চাই না। বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য, বড় বড় যোগ্য লোকেরাই 85টা করে বই লেখছে শেখ হাসিনারে নিয়ে, বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে মানে ফ্লোর পিছলা করে ফেলছে। আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দিয়া পায়ের কাছে পড়ে থাকতে, মানে সাংবাদিকদের দেখছি কি করতে। তো যোগ্যতার বিচার আর কামাল ভাই কইরা আমরা আর কি করব? আমি খালেদ মহিউদ্দিন, বিলম্বিত নববর্ষের শুভেচ্ছা, নববর্ষের বিলম্বিত শুভেচ্ছা। আসলে এবারের নববর্ষের উদযাপন ছিল অন্তর্ভুক্তিমূলক। অনেক সরকারি কর্তারা এই কথা বলছেন, অনেকে আবার এই কথা বলছেন যে কার্যত ক্ষমতার রাজনীতির বহিঃপ্রকাশই এবার নববর্ষের ক্ষেত্রে ঘটল। নানা ধরনের কথা, নববর্ষের পরের রাজনীতি কি হতে যাচ্ছে, ডিসেম্বরে ইলেকশন হচ্ছে নাকি জুনে, এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষার। ডক্টর আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা শুভেচ্ছা জানবেন। আমাদের সঙ্গে আরও রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক, তুমুল জনপ্রিয় টেলিভিশন মুখ এখন, জনাব মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনাকেও আমাদের শুভেচ্ছা জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন। আমি 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 একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাইব। প্রথমে তুষার ভাই আপনার কাছে জানতে চাই, পরে কামাল ভাই আপনার কাছে জানতে চাই যে এটি অবশ্য মানে একটু গেস করতে হবে, সেই গেস থেকেই মানে আপনাদের কাছে জানতে চাইবো যে তুষার ভাই ইলেকশন কবে হবে বলে আপনি মনে করেন? ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে? কারণ রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা বলছেন তারা আসলে খুবই
তারা খুবই এটাকে বলবো যে কনফিডেন্ট যে আসলে এই সরকার ডিসেম্বরে ইলেকশন দিতে চায়। ডিসেম্বরে ইলেকশনের বাইরে যে কথাবার্তা এই সরকারের লোকেরা বলতেছেন, তারা এগুলি বলতেছেন যে তাদের বিভিন্ন ব্যর্থতা ঢাকার জন্য। আসলে আমরা যাতে ইলেকশন নিয়ে শুধু কথা বলি, ইলেকশন দেওয়ার জন্য তারা ডিসেম্বরে দেওয়ার জন্য রেডি। যদি ডিসেম্বরে তারা না দিতে পারেন, বড় জোর ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারিতে মানে রোজা আসার পরবর্তী রমজান আসার আগেই তারা ইলেকশন দিবেন। তুষার ভাই, আপনি কি মনে করেন? আপনার কি মত? আমি কামাল ভাইয়ের মতো জানবো। আমার বয়সের কারণে আমি বাংলাদেশের প্রায় সবগুলি নির্বাচন দেখেছি, ফলে আমার মনে হয় যে ইলেকশন আগামী বছর জুনেও হবে না। আমার ধারণা যে ইলেকশন হবে আগামী বছর ডিসেম্বরে, অথবা বলতে পারি না কখন হবে। এই কারণে এই ডিসেম্বরে হবে না, কারণ ইলেকশনের কোনো প্রস্তুতি কিংবা কোনো নড়াচড়া আমরা অনুভব করতে পারছি না। যখনই আগামী বছর আসবে, শুরুর দিকেই থাকবে রমজান মাস। রমজানের আগে ইলেকশন আসলে অসম্ভব, কেননা রমজানের মধ্যে ক্ষমতার রদবদল, রমজানের জিনিসপত্রের দাম বাড়া কমা, এইসবের লোড কোনো রাজনৈতিক দল নিতে চাইবে না, কারণ তারা ক্ষমতায় এসেই রমজান চাইবে না। কারণ রমজানের ঈদে মানুষ খুবই সেন্সিটিভ থাকে। তার রমজানের 2 মাস 10 দিন পরেই হচ্ছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ এবং রমজানের মাঝখানে যদি ইলেকশন দিতে হয়, তাহলে এসএসসি অথবা এইচএসসি যে কোনো একটা পরীক্ষা তার মাঝখানে পড়বে, ফলে সেইখানেও যে নির্বাচন দেওয়া সম্ভব হবে আমার মনে হয় না। এবং জুন মাস চলে আসলে আমার ধারণা যে নানান কথাবার্তা বলে এইটাকে 2026-এর ডিসেম্বরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হবে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলা কথা। কিন্তু যদি আমরা প্রধান উপদেষ্টার কথাকে বিশ্বাস করি, তাহলে বলতে হবে যে অবশ্যই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে। সেই জন্য এখন আমি বিশ্বাস করতে চাই যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে কোনোভাবে আগামী বছর জুনের মধ্যে তারা নির্বাচন দেবেন না। তুষার ভাইয়ের কথা শুনলাম আমরা একটু কামাল ভাইয়ের কথা শুনি। কামাল ভাই, ইলেকশন কবে হবে বলে আপনার মনে হচ্ছে? না, কবে হবে এটা বলা কঠিন, এটা বলা অসম্ভব। কারণ এই সরকারের সঙ্গে যারা আছেন তারা এক একজন এক এক কথা বলেন, অথবা সরকারের যারা সুবিধাভোগী আছেন তারা আরো অনেক কিছু বলেন, তারা অনেক ইউটোপীয় নানা রকম থিওরি দেন। এটা একটা বিষয়। কিন্তু আমি মনে করি নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব। কিন্তু তারা অনেকে অনেক কিছু বলবেন। একটা জিনিস কি, আপনি একটা কথা ভেবে দেখেন, আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পর এ পর্যন্ত এই যাবৎকালে ডক্টর ইউনূসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার, যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন পেয়েছেন। এরকম এর আগে কোনো সরকার পায় নাই। এমনকি স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারও কিন্তু পায় নাই। উনি সরকার চালানোর কয়েকদিনের মধ্যে জাসদ দোর্দণ্ড প্রতাপে কিন্তু ওনার বিরোধিতা করেছে। এরকম একটা সমর্থন পাওয়ার কারণে ওনাদের পক্ষ থেকে, অথবা ওনাদের যারা নাকি সুবিধাভোগী আছে, ওনাদের যারা চামচামি করেন, তারা নানাভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারণা চালাচ্ছেন। কেউ বলছেন যে 3 বছর, কেউ বলছেন যে না 29 সাল পর্যন্ত, কেউ বলছেন 5 বছর। আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে, সেখানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান। এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পারমুটেশন কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি। বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে, যদি সাপোর্ট না দেয় তাহলে কি হবে? চাপ তৈরি হবে। এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনূস সরকারের নাই, একদমই নাই। কাজেই যদি আমি বললাম তো আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই, যদি বলে, আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে। কারণ ডক্টর ইউনূস ওই রিস্কে যাবে না, তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না। এখন অনেক পলিটিক্যাল পার্টি অনেক রকম কাহিনী করতেছে, যার যার স্বার্থ আছে। কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে গুছাই নিতে পারবো। তবে আমার ধারণা এনসিপি মনে হয় আর ভাবে না। এনসিপি মনে বুঝে গেছে যে আর অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে, ওই হোমিওপ্যাথি ডোজের মতো। হ্যাঁ, ওটাতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। এনসিপির আশা আকাঙ্ক্ষা মোটামুটি এখন শেষ। এখন জামাত হয়তো ভাবতে পারে যে আর একটু সময় পারলে আর একটু গোছাবো, কিন্তু তাতেও কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। আমি জানি না কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি। তবে আমি এটুকু মনে করি যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয়, এই সরকারের পক্ষে ইলেকশন ডিসেম্বরের থেকে মানে বিলম্বিত করার
কোনো সুযোগই নাই, কামাল ভাই, পারবে না। আমি কামাল ভাইয়ের সাথে আমি একমত যে পলিটিক্যাল পার্টিগুলো যদি চাপ সৃষ্টি করে তাহলে ডিসেম্বরেতে ইলেকশন দিতে হবে, এবং ডক্টর ইউনূসও আসলে এই ডিসেম্বর ইলেকশন দেওয়ার ব্যাপারে একাধিকবার বলেছেন। বড়জোর তিনি নানা কারণে সেটাকে একটু বাড়িয়ে হাতে সময় রেখেছেন, কিন্তু পলিটিক্যাল পার্টি, কিন্তু আমরা কিন্তু দেখছি যে পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু সেই অর্থে চাপ সৃষ্টি করতেছে না, পলিটিক্যাল পার্টির মধ্যে সেই চাপ কিন্তু নাই। সেটাকে আমরা বাদ করে রেখে আমি একই প্রশ্ন আবার আপনাদের দুজনকে করতে চাই। এবার কামাল ভাই আপনি যদি একটু সংক্ষেপে বলেন, তুষার ভাই আপনার পরে একটু বলবেন। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমরা সবাই এস্টাবলিশমেন্টকে একটু কোশ্চেন করতে চাই, যে সরকার তাকে কোশ্চেন করতে চাই, কিন্তু ফ্যাক্ট রিমেন্স এবার রমজান মাসে দ্রব্যমূল্য, বিদ্যুৎ পরিস্থিতি, ঈদযাত্রা, এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোভাবে সামাল দিতে পারায় এবং চুরি, ডাকাতি, ছিনতাই কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন ধরনের সম্মেলন, নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নানা পরিস্থিতি, এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ অ্যাপারেন্টলি ডক্টর ইউনূস সরকারের প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে। আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা, নেতৃবৃন্দরা, তারাও অনেকে বলছেন ডক্টর ইউনূসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে, অ্যাপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে। এমনকি এনসিপির নেতাও পরিণত হয়েছেন ডক্টর ইউনূস, মানে এনসিপির নেতা হিসাবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না, ডক্টর ইউনূসের নামেই আমরা বেশি শুনি। ডক্টর ইউনূসের মানে নিজেকে একটি নেতা হিসাবে, শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে মনে হয়। সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয়, ডক্টর ইউনূস সরকার যদি আরেকটু বেশি সময় থাকে, তাহলে কি অসুবিধা? আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছি, বা যারা নির্বাচন করে আসবে তাদের জন্য অস্থির হয়ে উঠেছে? সরি, প্রশ্নটা লম্বা হয়ে গেল, আমি আর কথা বলছি না। কামাল ভাইকে শুনে আমরা তুষার ভাইকে শুনবো। না, এখানে একটা কথা আমি বলি আপনাকে, ডক্টর ইউনূস ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই। না, কেন আমি বলি, ডক্টর ইউনূস কোন সরকারের প্রধান? উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান। অন্তর্বর্তীকালীন সরকার মানেটা কি? মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে, যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং ওই রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার। সেটাই হলো ডক্টর ইউনূসের সরকার। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। কাজেই এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না, এবং অন্তর্বর্তী সরকার, আপনি যেগুলো আমরা সাফল্য বললাম, আমরা কিন্তু এগুলি একটাও অস্বীকার করছি না। রমজানের শাকসবজির দাম কম ছিল, কোনো সন্দেহ নাই। চালের দাম কি কম ছিল? তেলের দাম কি কম ছিল? ছিল না। এখন আপনি বলবেন যে চাল তেল নিয়ে কিন্তু কামাল ভাই গত রমজানে সবকিছুর দামই বেশি ছিল, চালের দামও বেশি ছিল, শাকসবজির দামও বেশি ছিল। এবার শাকসবজির দাম কম, এটা আমাদের জন্য একটা রিলিফ না? রিলিফ, অবশ্যই রিলিফ, আমি অস্বীকার করছি না। রমজান তো শেষ, এখন কি হচ্ছে শুনেন। আমার কাছে ওই দিন এক ভদ্রলোক 3টা রিসিট পাঠাইছে, 3টা রিসিট। একটা রিসিট সে মোহাম্মদপুরের একটা দোকান থেকে, মায়ের দোয়া নামে একটা চাউলের দোকান, সেই দোকান থেকে সে জানুয়ারি মাসের 3 তারিখে 25 কেজি চাউলের 1 বস্তা চাউল কিনছে 1740 টাকা দিয়ে। সেই একই দোকান থেকে সেই একই চাল, একই পরিমাণ চাল উনি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিনছেন 1950 টাকা দিয়ে। সেই একই দোকান থেকে একই পরিমাণ চাল, 25 কেজি চাল, উনি এপ্রিল মাসের 7 তারিখে কিনেছেন 2155 টাকা দিয়ে। কথাটা খেয়াল করেন, 4 মাসের ব্যবধানে চাউলের দাম 1700 থেকে 2100 টাকা হয়ে গেছে, কিন্তু একই দোকানে একই জায়গায়। কাজেই এটা হলো রিয়েলিটি। আর গতকালকে তো আপনার তেলের দাম বেড়ে গেল 1 লাফে 14 টাকা। তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে, চাউলের দাম কম আছে, দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, বলতে পারেন ভাই। অনেক কথাই আগেও শুনেছি, এখনো শুনতে পারি। সেগুলি এক জিনিস। বিষয়টা কি হয়েছে আমি বলি, ডক্টর ইউনূস হলো একটা অসাধারণ পিআর পার্সন। উনি জানেন যে কিভাবে পিআরের কাজগুলি করতে হয়। সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যান্ড ওয়েতে, খুবই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই, মাথায় রাখেন, যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না। বাজার করে বাবা, রান্না করে মা, ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয়। এটা মাথায় রাখতে হবে ভাই। এটাই বাংলাদেশে এখন হচ্ছে। কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যে তার কি হয়েছে। আমি কিন্তু বাজার করি না কামাল ভাই, আমি গত পরশুদিন বলি আপনাকে, গত পরশুদিন আমি এমন কোন সবজি পাই নাই যার দাম 80 টাকার কম। আমি পাই নাই ভাই, আমি নিজে কিনেছি।
আমি কিন্তু আরেকজনের কাছে শুনে বলতেছি না। না কিন্তু কামাল ভাই, একমাত্র টমেটো পেয়েছিলাম 50 টাকা কেজি, কিন্তু কামাল ভাই, টমেটো ছাড়া আর প্রত্যেকটা জিনিসের দাম 80 টাকা কেজি। কিভাবে কমলো ভাই? কিন্তু কামাল ভাই বলেন কিভাবে কমলো? না না ঠিক আছে, কিন্তু কামাল ভাই আমি আপনি দুজনই আপনি আমার থেকে অনেকখানি বড়, কিন্তু আমরা আসলে এই সরকারগুলিকে খেয়াল করি। তো এই আওয়ামী লীগ সরকার, তার আগে যখন বিএনপি সরকার ছিল, তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে, সেটা ছাত্রদের হোক, যুবদের হোক, এটার হোক, তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে। আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না, তোমরা বুঝবা না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আসি। এখন তো কেউ আমাকে এসে দলের মানে উনি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন, সেটা দেখাচ্ছে না। সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই। তো এইটা তাদের জন্য একটা স্বস্তির। এইটা আমরা কেমনে বুঝবো? আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এটাকে আমরা আসলে, না, আমি আপনার সঙ্গে কিন্তু একদম দ্বিমত করছি না। ওই পর্যায়ের এই ছুটকা ফাটকা চাঁদাবাজি এখন আসলে ওইভাবে নাই। ঢাকার রাস্তাতেও এই ফুটপাতের বাদামওয়ালাকেও কিন্তু প্রতিদিন 100 টাকা করে চাঁদা দিতে হতো আগে, যে নাকি চীনা বাদাম বিক্রি করে। ওইটা এখন নাই, আমি নিজে চেক করে দেখেছি, ওইগুলি নাই। এটা হলো একটা পজিটিভ দিক। কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারকে হাসিনা সরকারের সঙ্গে তুলনা করব না। হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল। তাদের দৌরাত্ম্য, তাদের দাপট, তাদের অনিয়ম, দুর্নীতি, এটার সঙ্গে আমি কোনো সরকারকে তুলনা করব না। সেটা এক জিনিস। ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি। মুক্তি পাওয়া মানে এইটা এখন যে পেয়েছি, এটাই যে আমাদের প্রাপ্তি, এটাই যে আমাদের প্রত্যাশা, তা কিন্তু নয়। আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই। কেন চাই সেটা আমি বলি। কোন আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবে না। আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর 41,000 উপরে থেকে ঝাঁপ দেওয়া লোককে নিয়ে আসেন, ভাই কোনো লাভ হবে না। উনি ওই মানে একটা অনুষ্ঠানের পরিচালনা করবেন, টুকটাক ইংরেজি বলবেন, হয়ে গেল। স্মার্টলি হাঁটবেন, হয়ে গেল। বিনিয়োগ আসবে না ভাই। পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে, তারা কিসের উপর ভরসা করে করবে না। কাজে আপনি সেজন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে। কথা বলছি, ডক্টর ইউনূস যদি ভালো হয়, উনি এই ক্যাবিনেট নিয়ে ইলেকশন করুক না, অসুবিধাটা কি আছে? আচ্ছা আরেকটা কথা, সেটা হলো এই ইলেকশন এদের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা তারও তো একটা প্রমাণ হওয়া দরকার আছে। আপনি তো গাইড জোরে বলতেছেন জুলাই অভ্যুত্থান, আপনি গাইড জোরে বলতেছেন। কে নিয়োগ করছে? ডক্টর ইউনূস তো নিজেই বলছে তাকে নিয়োগ করছে ছাত্ররা। ছাত্ররা এখন কই? ছাত্ররা মিটিং রাখলে তো 100 লোক হয় না। তাহলে ওরা নিয়োগ করতে হয় তো শুয়ে পড়ছে, এটা কুয়ে তো লাভ নেই ভাই। ওকে, কারণ ভাই আমি আপনার কাছে আসবো। আমি এই প্রশ্ন নিয়ে তুষার ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে তুষার ভাই আপনি কি মনে করছেন? সবজির দাম কম কিংবা বাজারে কিছু জিনিসপত্রের দাম গ্রহণীয় পর্যায়ে থাকাটা আসলে যতখানি না এই সরকারের কৃতিত্ব, তার চাইতে এটা হচ্ছে একটা আলামত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির। এই যে সিন্ডিকেট, জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা করা, চাঁদাবাজি করা রাস্তার উপরে, এই জিনিসগুলো নাই। কারণ যারা এগুলি করতো তারা পালিয়ে গিয়েছে অথবা তারা গা ঢাকা দিয়েছে। ফলে এই যে জিনিসপত্রের দাম কমে এসেছে, এটা বরং প্রমাণ করেছে যে আওয়ামী লীগ কত দুর্নীতি করতো এবং কত খারাপ একটা সরকার ছিল। ফলে এই কৃতিত্বটা কেমন, এটা হচ্ছে এরকম যে আপনার শরীরে একটা রোগ জীবাণু ছিল, রোগ জীবাণুটা বের হয়ে যাওয়াতে আপনার নর্মাল টেম্পারেচার ফেরত এসেছে, কিন্তু আপনার পাশে যিনি বসেছিলেন তিনি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন যে এই যে আপনার নর্মাল টেম্পারেচারে ফেরত এসেছেন আপনি, এটার জন্য উনি দায়ী। আসলে ওই শরীর থেকে জীবাণু পালিয়ে যাওয়ার কারণে এটা ঘটেছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালিসিস। কিন্তু আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত, চালের দাম কমে নাই। আমি নিজে যেহেতু চাল কিনি আমি দেখেছি চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, আরো নিত্য প্রয়োজনীয় বহু কিছুর দাম বেড়েছে। এইবার কেন জানি বাংলাদেশের মানুষ খেজুর নিয়ে কোনো শব্দ করে নাই, খেজুরের দাম বেড়েছে, ছোলার দাম বেড়েছে। ফলে ইফতারের পণ্য নিয়ে এবার আমি দেখলাম যে খুব একটা মানুষ শব্দ করে নাই। আমি বুঝলাম যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় ইফতার হচ্ছে বেগুনি। বেগুনের দাম কম ছিল। বেগুনের দাম কম থাকায় অন্যান্য ইফতারের পণ্যের যে দাম বেড়েছে সেটা তারা হিসাবে নেয় নাই। ডালের দাম বাড়তি, ভালো ডালের দাম কিন্তু অনেক বেশি। এইবার কি খেসারি ডালের পেঁয়াজও খেয়েছে কিনা সবাই আমি জানি না। ফলে আমি বলবো যে সবকিছুর দাম কমেছে ঢালাও ভাবে, কথাটা ঠিক না। তবে শীতের সবজি এবং যে সবজিগুলি সবুজ সবজি, এই সবজির দাম একটা দীর্ঘ সময় কম ছিল, এটা সত্যি কথা।
তবে এর কৃতিত্ব হচ্ছে যতখানি এই সরকারের, তার চেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চাঁদাবাজদের, সিন্ডিকেট যারা চালাতো তাদের। এইবার অন্য বিষয়টাতে আসি, সেটি হচ্ছে যে আমরা আসলে জুলাই বিপ্লবের যে চেতনার কথাটা শুনি, সেই জুলাই বিপ্লবের চেতনার বৃহত্তর একটি জায়গায় তো ছিল গণতন্ত্র। অগণতান্ত্রিক একটি সমাজ তো কোনোভাবেই বৈষম্যহীনতার দিকে যেতে পারে না। যে সমাজে মানুষ ভোট দেয় না এবং নিজের মানুষকে নির্বাচিত করে তার ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব দেয় না, বিশেষ করে দেশের আইন প্রণয়ন যদি করে অনির্বাচিত মানুষেরা, তবে এটা পরিপূর্ণভাবে জুলাই চেতনার বিপরীত। জুলাই চেতনার আরেকটি বড় বিষয় হচ্ছে এক ধরনের বৈষম্যহীন নিয়োগ এবং বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করা। আমরা দেখেছি ঢালাওভাবে তদবির চলছে। স্বাস্থ্য খাতের কথা আমি বলতে পারি সরাসরি, কেননা এই বিষয়ে আমার কাছে অনেক বেশি ইনফরমেশন আছে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং নিয়োগ দুই জায়গাতেই বাণিজ্য চলছে। আপনি দেখবেন যে হঠাৎ করে একজন লোক এসে বলেছেন যে 26,000 কোটি টাকা তিনি স্বাস্থ্য খাতে বিনিয়োগ করবেন। আমরা আবিষ্কার করলাম তিনি আসলে যুক্তরাষ্ট্রে মামলা খাওয়া একজন ব্যক্তি। আবার স্বাস্থ্য খাতে যে নিয়োগ বা বদলি চলছে, সেইখানে আমরা দেখলাম যে এসেনশিয়াল ড্রাগস থেকে অতিরিক্ত জনবল আছে এই অজুহাত দিয়ে লোকজনকে ছাঁটাই করা হয়েছে, অথচ কোনো ধরনের নিয়মতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়া ছাড়াই সেইখানে জনবল নিয়োগ করা হয়েছে। আমরা ওয়াসাতে একই অভিযোগ দেখেছি এবং স্বাস্থ্য খাতে আমরা প্রচুর বদলি বাণিজ্য হতে দেখছি, যেখানে প্রচুর মানুষকে বদলি করা হচ্ছে এবং তার কিছুদিন পরে সেই বদলি ক্যান্সেল করা হচ্ছে। বদলি যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে কেন কয়েক মাসের মধ্যে সেই বদলি বাতিল করতে হবে? ফলে এক ধরনের সন্দেহজনক তৎপরতা আমরা প্রশাসনের মধ্যে লক্ষ্য করছি। প্রশাসনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডিসি নিয়োগ থেকে শুরু করে নানান বিষয়ে এক ধরনের অভিযোগ শুরু থেকে উঠেছিল, যার কোনো যৌক্তিক ব্যাখ্যা এখনো পর্যন্ত এই সরকার দিতে পারেন নাই। সর্বশেষে তারা যে সরকারকে স্বৈরাচারী বলেন, যে আওয়ামী লীগকে তারা বলেন যে গণশত্রু কিংবা একেবারে জনগণের বিরোধী, জনবিরোধী, সেই আওয়ামী লীগের রেখে যাওয়া একটি কালাকানুন, যেটা আওয়ামী লীগেররাও কালাকানুন মনে করেন, সেটা দিয়ে মেঘনা আলম নামে একজনকে তারা গ্রেপ্তার করেছেন। তার মানে কালাকানুন গুলি তারা আবার নতুন ভাবে প্রয়োগ করতে শুরু করেছেন। ফলে এই যে এক ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি, এই আচরণ কিন্তু জুলাই বিপ্লবের যে মূল চেতনা, যে চেতনার কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল, যে কারণে অভিভাবকরা ছাত্রছাত্রীদের পাশে এসে, তাদের সন্তানদের পাশে এসে রাস্তায় নেমে গিয়েছিলেন, যে কারণে রিক্সাওয়ালা মুটে মজুর রাস্তায় চলে এসেছিলেন, সেই কারণটা আসলে কি ছিল? সেই কারণটা কি এই ছিল যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার আসবেন এবং সেই সরকারের ভেতরের লোকেরা কিছুদিন পর পর বলতে থাকবেন এই সরকার বারবার দরকার, এই সরকার 5 বছর থাকুক। 5 বছর যদি অনির্বাচিত একটি সরকারই থাকবে, তবে সেই সরকার কি করে জুলাই চেতনার বিষয়টিকে আপহোল্ড করে? কারণ জুলাই চেতনার তো একটি বড় বিষয় হচ্ছে স্বৈরাচারী শাসক, অগণতান্ত্রিক শাসক, ভোট কারচুপির শাসককে তাড়িয়ে দেওয়া। ভোট কারচুপির শাসককে, ভোট না হওয়াকে যেখানে আমরা ঘৃণা করেছি, সেইখানে আমরা কি করে বলি যে ভোট ছাড়াই আমরা একটি সরকারকে 5 বছর দেখতে চাই? এবং আপনি আরেকটি বিষয় আমি একটু যুক্ত করে দিই, শুধু এক লাইন, সেটি হচ্ছে যে কেন আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না। কেননা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কয়েকবার এডিট করে একটি ফেসবুক সাইটে, যেখানে রেগুলার চিফ অ্যাডভাইজারের বিভিন্ন ঘোষণা এসে থাকে, সেখানে কয়েকবার এডিট করে এটাকে 6 মাস বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া করার কোনো প্রয়োজন ছিল না। যদি ডিসেম্বরে নির্বাচন হবে এটা তারা রেখে দিতেই পারতেন। তারা বিশ্বাস করেন না যে তারা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে পারবেন, এবং সেই কারণে আমি মনে করি যে এই বছর ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই নির্বাচন হবে না। তুষার ভাই, আমার কাছে মনে হয় সেই প্রক্রিয়াগত একটি প্রশ্ন তো রয়েই গেছে, কিন্তু আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস যেহেতু ইনি দীর্ঘদিন এনজিও করেছেন, তিনি আসলে লিড টাইমটার বাইরে একটা ছায়া লিড টাইম রাখতে চান। কারণ তিনি মনে করেন যে তার কথা তিনি যদি ডিসেম্বরের পরে এটা না দিতে পারেন, এটা যদি জানুয়ারির প্রথম সপ্তাহেও যায়, তাইলেও তিনি কথা না রাখার দায়ে উনি ডেলিভারেবলসটা এরকমই রাখতে চান, এটা আমার মনে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে আমি প্রশ্নটা করি, সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি, আমি, কামাল ভাই যেইভাবে গণতন্ত্র বা নির্বাচন যেটা চাচ্ছি, বিদ্যমান যে ইলেকশন সিস্টেম যেইভাবের মধ্যে থেকে আসলে 1991 সালের পর থেকেই যেভাবে আসলে নির্বাচনটা যেই প্রক্রিয়ায় হয়ে আসতেছে, একটা লেভেল প্লেইং ফিল্ড হয়তো হয়, কিন্তু তুষার ভাই আপনি বা কামাল ভাই তুমুল জনপ্রিয় হওয়া সত্ত্বেও আপনারা আসলে ভোটের জায়গায় গেলে ভোট পাবেন না। কারণ ভোটের
ময়দানটা একটু ডিফারেন্ট হয়ে আছে এখন। সেটাতে আপনি ভালো বক্তৃতা দিচ্ছেন কিনা, আপনি ভালো আইন করতে পারবেন কিনা, আপনি বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ করতে পারবেন কিনা, এটা হচ্ছে বিবেচ্য বেশি হয় আপনি আসলে কতটা শো অফ করতে পারতেছেন, কতটা মোটরসাইকেল দেখাতে পারতেছেন, কতটা টাকা খরচ করতে পারতেছেন, এবং আপনি কত পেশি বা টাকাওয়ালা। এই সিস্টেমটা বজায় থাকলে আপনার ইলেকশনই কি আর না ইলেকশনই কি, এইটা কি আসলে গণতান্ত্রিক হয় কিনা? তুষার ভাই, আপনার কাছ থেকে শুনে আমি কামাল ভাইকে একটু শুনতে চাই, আপনি যদি 2 লাইন একটু বলেন। ইলেকশনের যে সিস্টেম, আমি বলতেছি যে এটা লেভেল প্লেইং ফিল্ড, এটা সবার জন্যই লেভেল হয়তো, কিন্তু আমার আপনার যেহেতু টাকা বা পেশি নাই, সেহেতু ইচ্ছা করলেও আমরা আসলে সে জায়গায় যাইতে পারবো না, এবং আমরা উই আর এট মার্সি যে বড় দলগুলোর প্রধানরা আমাদেরকে নমিনেশন দিবে কি দিবে না। আপনার এই কথায় কিছুটা সত্য আছে, কিন্তু এই কথায় সত্য থাকলেও আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জনগণ যদি শো অফ পছন্দ করেন, যে কথা এনসিপিও বলেছে, সার্জিস বলেছে যে জনগণ এই ধরনের শো অফ পছন্দ করেন, গাড়ি নিয়ে তাদের শক্তি প্রদর্শন করলে জনগণ মনে করেন যে যিনি ভোট চাইছেন তিনি শক্তিশালী। জনগণ যদি এই বিষয়কে গুরুত্বের সাথে দেখেন, তাহলে ধরে নিতে হবে আমাদের জনগণ এইরকম শাসকই চান। জনগণ যেরকম শাসক চাইবে সেই রকম শাসকই তারা পাবেন। আমরা এই জন্য নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারি না যে আমাদের জনগণ ঠিক জায়গাতে ভোট দিতে পারে না। যদি এটাই হয়, আমরা মনে করি যে জনগণ ঠিক মতো ভোট দিতে পারে না, তাহলে তো আগের সরকারের কথাবার্তাও ঠিকই থেকে যায়। তারাও তো বলতেন যে উন্নয়ন বেশি দরকার, জনগণ উন্নয়ন বুঝে না, সেই জন্য উন্নয়নের স্বার্থে ক্ষমতা ধরে রাখতে হবে। তাই একইভাবে আপনি বা আমি যদি বলি যে আমাদেরকে লোকে ভোট দেয় না, সেই জন্য ভোট বন্ধ করে রাখতে হবে, আমরা দেশ চালিয়ে দেব, তাহলে এটা কিন্তু একটা যৌক্তিক কথা হয় না। সেক্ষেত্রে আমাদের সংবিধান পরিবর্তন করে এমন একটা অবস্থা করতে হবে যে জনগণের ভোট দিয়ে আসলে নির্বাচন হবে না, অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন হবে। সেই পদ্ধতি কি, সেটা তো পৃথিবীতে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। ফলে আমেরিকার মতো দেশেও, যে দেশে আপনি থাকেন, সেখানে এব্রাহাম লিঙ্কনের মতো লোক নির্বাচিত হয়েছে, আবার ডোনাল্ড ট্রাম্পের মতো লোক নির্বাচিত হয়। জনগণ যদি এই শাসককে বেছে নেয়, তাহলে লিঙ্কনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে, ক্লিন্টনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে, এবং এসে অদ্ভুত কাজ করতে পারে। গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে আমি তো এটা বলতে পারি না যে জনগণ ঠিক মতো ভোট দিতে পারে না। জনগণ যেভাবে ভোট দিতে চায়, যে দেবতা যেই প্রসাদে তুষ্ট হয়, যে ভোগে তুষ্ট হয়, হয়তো সেইভাবেই আমাদের পলিটিশিয়ানরা পলিটিক্স করেন। কিন্তু এইখানে আমার একটা ছোট্ট বলার বিষয় আছে, সেটি হচ্ছে নির্বাচন কমিশন আমাদের এই দেশে সঠিক নির্বাচনের যে রুলস অ্যাপ্লাই করতে বলেছেন, যেখানে হলফনামা দিতে হয়, আয়ের সঠিক উৎস ঘোষণা করতে হয়, অতিরিক্ত খরচ করলে সেই খরচকে প্রশ্ন করে প্রার্থীকে শাস্তি দেওয়া যায়, এই জিনিসটা চালু করলেই কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের সাথে সাথে আমাদের মতো লোকেরাও নির্বাচন করতে পারে। কেননা তখন কিন্তু ওই যে নির্বাচনের যে নির্ধারিত ব্যয়, তার বাইরে কোনো ব্যয় হলেই যিনি ব্যয় করবেন তার প্রার্থিতা পর্যন্ত বাতিল হয়ে যাওয়ার সুযোগ আছে। নির্বাচন কমিশন এবং সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন এক অদ্ভুত ভাবে। তারা বড় দলগুলিকে লেভেল প্লেইং ফিল্ডে এনে লেভেল খরচ করার একটা সুযোগ তৈরি করে দেয়। রাইট। কিন্তু যদি সত্যি সত্যি এখন যদি কমিশন যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে প্রকৃত অর্থেই এই নিয়মকে প্রযুক্ত করে, তাহলে কিন্তু বেশি খরচ করার কোনো সুযোগ নাই। সাদা কালো পোস্টার ছাড়া অন্য কোনো পোস্টার ছাপানোর সুযোগ নাই, গেট বানানোর কোনো সুযোগ নাই, এমনকি মাইক এবং জনসভায় অতিরিক্ত খরচ করারও কোনো সুযোগ নাই। ওকে, আমি একটু কামাল ভাইয়ের কাছে জানতে চাইবো যে কামাল ভাই, আপনি এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমাদের ইলেকশনের সিস্টেম যেটা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তুষার ভাই সঠিক কথাই বলছেন, একই লেভেলে নিয়ে আসে যাতে তারা দুইজন একই রকম টাকা খরচ করার সুযোগ পায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন নির্বাচনী ব্যয় যদি একজন সংসদ সদস্যের ক্ষেত্রে সর্বোচ্চ 25 লাখ টাকা করার কথাও বলা হয়ে থাকে, কিন্তু তারা 25 কোটি টাকা খরচ করলে তারা কিভাবে এটা ধরবে? ভোটারদেরকে নগদ টাকা দিলে বা ভোটারদেরকে নগদ টাকা দিয়ে প্রভাবিত করার মতো অবস্থা সৃষ্টি করলে সেটা কি করা হবে? সেটা নির্বাচন কমিশনের এরকম কোনো মেশিনারি নাই। এবং আমরা যেটা দেখছি যে মামলা করলে, যারা মহিউদ্দিন খান আলমগীরের মামলাটি এখানে স্মরণীয়, তিনি পরবর্তী নির্বাচনের 1 মাস আগে তাকে আসলে ওইটা রায় বেরিয়েছিল, প্রায় 5 বছরের ক্ষেত্রে। কামাল ভাই, আপনার নিশ্চয়ই মনে থাকবে, আপনি এই নিয়ে আপনার একটু মতামত দিবেন যে এই ইলেকশন সিস্টেমের মধ্যে আসলে আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা যাদেরকে চাই বা যেটাকে আমরা গণতন্ত্র বলি সেটার প্র্যাকটিস আমাদের পক্ষে করা সম্ভব হয় কিনা, তো কি হবে সংস্কারগুলি করা হলে এটা থেকে আমরা আসলে মুক্তি পাইতাম কিনা, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। না, একটা বিষয় হলো কি, দেখেন, যদি আমরা বলি যে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ঠিক আছে কিনা, তাহলে তত্ত্বগতভাবে ঠিক আছে, কিন্তু প্রায়োগিকভাবে ঠিক নাই। যেভাবে প্রয়োগ করা হয় সেটা ঠিক না। কিন্তু যদি আমি তাত্ত্বিকভাবে ধরি, কাগজে কলমে দেখি, তাহলে বিদেশের অনেক দেশের নির্বাচনী ব্যবস্থা যে আমাদের নির্বাচনী ব্যবস্থা মন্দ নয়। তাহলে আমরা ওটা প্রয়োগ করতে পারি না কেন?
আমরা দেখেন যা কিছুই বলছি আজকে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি যে কথা বলছেন, আমি যে কথা বলছি, তুষার ভাই যে সমস্ত কথা বলছি, আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি। আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি কি হয়, এখানে টাকা পয়সার দাপটটা কোথায় যে ঠেকে আমরা কিন্তু দেখেছি। এই দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে না। কিন্তু আপনি দেখেন 70-এর যে নির্বাচনটা হয়েছিল, যেটাতে আওয়ামী লীগ নিরঙ্কুশ ভাবে জিতেছিল, ওই সময় কি আওয়ামী লীগ সবচেয়ে ধনী দল ছিল? ছিল না তো। তো তখন কি এই দেশে এই ভূখণ্ডেই তো হয়েছে। আমরা ইন্টেনশনালি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ভোটারদের মন মানসিকতা চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না। আপনি যদি ওই পরিবেশটা আবার দিতে পারেন, আপনি যদি ওরকম একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন নিয়ে আসতে পারেন, এদেশেও এই ভোটারদের নিয়েও আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব, যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না। একজন লোক কোটি টাকা দিবে, তার কাছ থেকে টাকা নিবে, নিয়ে একজন ভালো লোককে ভোট দিবে, এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে যে একদম নাই, এটা কিন্তু আমি মনে করি। কারণ আপনি অভিজ্ঞতার কথা বলছিলেন, কিন্তু 91 সালেও কিন্তু আমি যদি দেখি যে এরশাদ সাহেবের আমলে এটা প্রথম শুরু হয়েছে মারাত্মকভাবে, 70 সালে না, মানে প্রভাবিত করা। 91 সালের পরবর্তী সরকারগুলি বা যারাই ক্ষমতায় এসছে তারা এটা কিন্তু চূড়ান্তভাবে প্রভাবিত করেছে। আপনি সংসদে যেসব মুখগুলি আমরা পেয়েছি সেগুলির দিকে তাকালেই আপনি আসলে বুঝতে পারবেন যে তারা আসলে কারা, মানে তারা কেন সংসদে গিয়েছেন সেটিও কিন্তু পরিষ্কার। তো সেটি আপনি কেমনে মানে আমি আমি সেটাই বলি আপনাকে, জানেন একটা জিনিস হলো কি, গণতন্ত্রটা কিভাবে অগ্রসর হয়। গণতন্ত্রটা কিন্তু অগ্রসর হয় ট্রায়াল এন্ড এরর বেসিসে। রাইট। মনে করেন একটা ঘটনা ঘটে, ওই ঘটনার পরিণতি দেখে আরেকজন শিক্ষা নেয়, এইভাবে কিন্তু চলতে চলতে। এটা কিন্তু একদিনের ব্যাপার না, গণতন্ত্র কিন্তু একদিনে আসে না। এটা তো একটা আপনার নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, এর তো একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা লাগে, না হলে হুট করে হয়ে যায় না। তো আমাদের এখানে যতবার হতে নিয়েছে ততবার কিন্তু আমরা এটাকে ব্রেক করেছি বিভিন্ন রকম এই সামরিক বাহিনী দিয়ে, মার্শাল ল জারি। যেমন ইন্ডিয়ার আমরা তো একই সঙ্গে 47 আমরা কিন্তু দেশ বিভাগ হয়েছিল, কিন্তু ইন্ডিয়াতে 47 থেকে পর্যন্ত একবারও তো সামরিক শাসন আসে নাই, কিন্তু তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে অগ্রসর হয়েছে। সেই নির্বাচনগুলির মধ্যে অনেকগুলি ফল্ট নির্বাচন ছিল, অনেক খারাপ নির্বাচনও ছিল, এখনো নির্বাচন নিয়ে প্রশ্ন কিন্তু উঠে। তারপরেও এটাও গণতন্ত্র কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেটা এটুককে মানা যায়। কিন্তু পাকিস্তান তো পারে নাই, আমরা কিছুটা মাঝখানে পেরেছিলাম, পাকিস্তান তো তাও পারে নাই। তো এইগুলি কিন্তু আপনার ডিপেন্ড করে আপনি কতদিন সেটাকে কন্টিনিউ করতে পারবেন। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ধান্দা থাকবেই। 2000 মানে আমরা যেটাকে 111-এর কথা বলি 2007-এর পরে, সেই 111 কিন্তু দেখেন যদি 111-এর সময় না আসতো, ওইটা কিন্তু না আসলে কি হতো, 22শে জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল 2007-এ, ওইটা কিন্তু 2014-রই একটা কিন্তু রেপ্লিকা ছিল, কিন্তু ওইটার আদলেই কিন্তু 2014-তে হয়েছে। সব আমার থাকবে, আমরা ঠিকঠাক করে নেব, আমরা প্রধান উপদেষ্টা বানাবো, অমুক তমুক করবো। এইটা হলো কি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সেই চারিত্রিক একটা এক ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু আমি মনে করি যেটা 24-এর ঘটনায় আমি মনে করি আমাদের চেঞ্জ হওয়া, নতুন কিছু পাওয়ার একটা বাস্তবতা তৈরি হয়েছে। এখন যারাই স্বৈরাচারী হতে চাইবে তাদের মাথার মধ্যে কিন্তু 24-এর যে পরিণতি, এরকম পরিণতি তো এর আগে হয় নাই। 24-এর যে পরিণতি, শাসকের যে নির্মম যে মানে পরাজয় এবং পলায়ন এবং পর্যুদস্ত হওয়ার যে ঘটনা, এরকম ঘটনা কিন্তু অতীতে কখনোই হয় নাই। এরশাদ দেখেন স্বৈরাচারী ছিল, তারও পতন ঘটছিল, কিন্তু উনি কিন্তু ইলেকশন করতে পেরেছেন জেলখানা থেকেও, পেরেছেন তো। কিন্তু এখন কি হচ্ছে, এখন যে বাস্তবতাটা, এরা তো ইলেকশন করতে দিলেও আসতে পারবে না, অবস্থা এমন দাঁড়িয়েছে। মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভটা দেখে কিন্তু আমি মনে করি আগামীতে শিক্ষা নেওয়ার বিষয় আছে। কিন্তু তার পরিবর্তে আপনি যদি জনগণের হাতে যদি আপনার বেছে নেওয়ার ক্ষমতাটা না দেন, তার যে অধিকার, এটা তো অধিকার হবে আমার। আপনি যারা বলতেছেন যে ইউনূসকে 5 বছর রাখতে হবে, ওনারা ওনাদের ভালোবাসা থেকে বলতেছেন, ওনাদের ভালোবাসাকে আমি অনার করি, কিন্তু পাশাপাশি আমি ওনাদেরকে বলবো যে আপনি কি সবার কাছে জিজ্ঞাসা করছেন? না। সবার মতামত দিচ্ছেন? না। সবার মতামত যখন নিতে পারবেন, সেটাকে আমি ডেমোক্রেসি বলতে পারবো। আপনি আজকে ইউনূসকে বলবেন, আমি একটা কথা বলে শেষ করি, আজকে আপনি ইউনূসকে ভালো বলতেছেন, আচ্ছা কালকে যদি ইউনূস মারা যায় তখন আপনি কি করবেন? তখন আপনি আরেকজন ইউনূসকে কোথায় পাবেন? পাবেন তো না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে। আপনার সংস্কারের কথা বলেন,
যে সিস্টেম ক্রিয়েট করবেন। আপনারা নিজেরাই তো সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন যে উনাকে রাখতে হবে। কেন? উনার যদি জনগণের সমর্থন থাকে তাহলে উনি তো একটা পার্টির সঙ্গে আছেন অথবা পরোক্ষভাবে আছেন, উনি প্রকাশ্যে চলে আসেন, ওই পার্টির নেতৃত্ব দেন, ইলেকশন করেন। যদি জনগণ আপনাকে চায় আপনি নির্বাচিত হবেন। ওনার তো টাকার অভাব নাই। 666 কোটি টাকা তো কয়েকদিন আগে মাফ করে নিছেন, টাকার তো অভাব নাই রে ভাই। ওই টাকা দিয়ে ইলেকশন করেন না, অসুবিধাটা কি? কামাল ভাই, আপনি এই প্রসঙ্গটা নানা সময় তুলেছেন তুষার ভাইও, সেই জন্য এই প্রসঙ্গে আমি কথা বলতে চাই যে 24-এর পরবর্তী, বিশেষ করে এই যে জুলাই আন্দোলনের পরবর্তী সময় আমরা একটা নতুন বন্দোবস্ত চেয়েছিলাম, নতুন সিস্টেম চেয়েছিলাম, আমাদের আশা সাংঘাতিকভাবে ভঙ্গ হয়েছে। কিন্তু আমরা যে 24-এর পরবর্তী বা জুলাই বিভিন্ন সময় দাঁড়াচ্ছেন কিনা এই ব্যাপারগুলি গ্রামের মানুষ জানতে চায়। গ্রামের মানুষের কাছে কাবিখা টাবিখা, গ্রামের মানুষের কাছে এই দরিদ্র ভাতা, বৃদ্ধ ভাতা কিংবা বিধবা ভাতার যে কর্মসূচি, এগুলার যত গুরুত্ব রয়েছে আসলে সরকারে কি আছে এবং নাই এগুলা নিয়ে তাদের কিন্তু অত মাথা ব্যথা নাই। তারা জানতে চায় যে সেচের জন্য যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের দাম তাদের গ্রহণযোগ্য মাত্রায় আছে কিনা, তারা সার বীজ কীটনাশক সময় মতো পাচ্ছে কিনা, তাদের বাড়ির যে বড় ছেলে কিংবা মেজ ছেলে সে এইখানে চাকরি না পেয়ে বিদেশে গিয়ে বাংলাদেশে যে কাজ সে করতে চায় না এমন কাজ করে হলেও বাংলাদেশে কিছু রেমিটেন্স বা জীবনের জন্য প্রয়োজনীয় কিছু অর্থ পাঠাতে পারছে কিনা। বলে আমাদের সাধারণ মানুষ কিন্তু আসলে জীবনও কখনো বদলায় নাই, তাদের নতুন করে বদলানোর কিছু নাই, তারা ওই সিম্পল লিভিং এর মধ্যে আছেন। দরিদ্র মানুষ, তারা তাদের জীবন মানের উন্নয়নের জন্য প্রতিদিন পরিশ্রম করে চলেছে। কিন্তু বদলায় নাই যারা, তারা হচ্ছেন আরবান এলিট। তারা গত 20-25-30 বছরে এক ধরনের স্বৈর শাসন অথবা সিউডো গণতান্ত্রিক সমাজে বসবাস করার কারণে তাদের যে চারিত্রিক অধঃপতন হয়েছে, সেই অধঃপতন থেকে তারা বদলান নাই। এবং আমাদের আশা এইখানেই ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর প্রথম যে বিষয়টি সেটি হবে সংস্কার, এবং সেই সংস্কারের মধ্যে দিয়ে আমরা প্রশাসনকে, বিচার ব্যবস্থাকে, পুলিশকে, সরকারের যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলিকে নিরপেক্ষ, বৈষম্যহীন আচরণ করতে দেখব। আমাদের কোথায় আশাভঙ্গ হয়েছে আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলি সেই আগের মতোই আচরণ করছে বহু জায়গাতেই। এবং কেন আমরা সরকারকে এবং এনসিপি কে আমরা এই দায়িত্বটা বেশি করে দিতে চাইছি, কারণ তারা একদল হচ্ছে নিয়োগকারী, যেটি মাসুদ কামাল বলেছেন, আরেক দল হচ্ছেন নিয়োগকৃত। ছাত্ররা এবং এনসিপি বলেছে আমরাই তো এই সরকারকে এনেছি কারণ আমরাই আন্দোলন করেছি। তার মানে নতুন বন্দোবস্তের যে প্রতিশ্রুতি এবং নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, তারাই সেটি মানুষের মধ্যে তৈরি করেছেন। এটা তাদের দাবি। আমি ধরে নিলাম তারা এককভাবে এই দাবিটা করতে পারেন, কারণ তারা সকল রাজনৈতিক দলকে আক্রমণ করেছেন। নানান ভাষায় তাদেরকে আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হয়। অনেক কথা আমি বুঝিও না, যেমন কিছু কিছু শব্দ ব্যবহার করা হয় যে শব্দের অর্থ আমি ভালো মতো বুঝি না, এটা হয়তো এখনকার নতুন আরবান ডিকশনারিতে আছে, কিন্তু তারা সেগুলি ব্যবহার করেন। এবং পাশাপাশি যে সরকার কাজ করছেন তারা বলেছেন তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চান, যে রাজনৈতিক বন্দোবস্ত আগের সরকারগুলির মতো জনগণের স্বার্থ বিরোধী নয়। যদি সেটাই হয় তাহলে আগের মতোই কেন দলীয় বিচার বিবেচনায় নিয়োগ হবে বা বদলি হবে কিংবা পদায়ন হবে? সেটা তো হওয়ার কথা না, যোগ্যতার ভিত্তিতে হওয়ার কথা ছিল। কেননা এই আন্দোলনের প্রাথমিক স্লোগান তো এটাই ছিল, কোটা না মেধা, মেধা মেধা। তাহলে মেধার ভিত্তিতে সব জায়গাতে পদায়ন না হয়ে কেন এই বিবেচনায় আসা হবে যে কে কার পক্ষে ছিল, কে কার সঙ্গে কি কাজ করেছে? সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত না থাকলে একজন মানুষ নানান কারণে স্বৈর শাসনের প্রতি এক ধরনের সিউডো আনুগত্য দেখাতে পারে। আমি একজনের নাম শুধু বলি, তার নাম হচ্ছেন প্রফেসর দীন মোহাম্মদ। প্রফেসর দীন মোহাম্মদ যে বাংলাদেশের একজন সেরা নিউরোলজিস্ট এবং বাংলাদেশের নিউরোসায়েন্স ইনস্টিটিউট স্থাপন করা থেকে শুরু করে এর যে অসাধারণ মান অর্জন করা, এই কৃতিত্ব কিন্তু তিনি নিতে পারেন। তাহলে কি কারণে তাকে অপসারণ করে দেওয়া হলো? করা হলো কি কারণে জানেন? সরকার জোরপূর্বক কিছু চিকিৎসককে নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। ওই সমাবেশে উপস্থিত না থাকলে তাদের চাকরি সেই দিনই চলে যেত, আর ওইখানে উপস্থিত থাকার কারণে তাদের চাকরি বাকরি বা তাদের পদ তারা হারিয়েছেন 1 মাস 2 মাসের মধ্যে। তাহলে ঘটনাটা কি হলো? আগের সরকার জোর করে ভয় দেখিয়ে তাদেরকে নিয়ে গিয়েছিল যে আমার পক্ষে কথা বলতে হবে, না বললে চাকরি নাই। এই সরকার তাদের চাকরি নট করে দিয়েছে, কারণ ওই সময় তারা এই আন্দোলনের পক্ষে কথা বলেন নাই। কিন্তু সমস্ত লোক আন্দোলনের পক্ষে কথা বলতে পারবে, বাংলাদেশের সমস্ত লোক। এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তুষার ভাই। আমি এই প্রসঙ্গটা একটু তুলতে চাই আপনাকে একটু এটা করে, যে আপনি খেয়াল করেছেন যে বর্তমান যে সেনা প্রধান ছিলেন তিনি তো
5 আগস্টের আগ পর্যন্ত উনি লয়াল ছিলেন টু শেখ হাসিনা লাইক এনিথিং। উনি ভিতরে ভিতরে কি করছেন না করছেন তা তো আমরা কেউ জানি না। বাংলাদেশের এরকম অনেক সচিব থাকতে পারেন। আপনি ডাক্তার দীন মোহাম্মদের কথা বললেন, আমি আমার ভাই টাবলু ভাই ডাক্তার আজিজের কথা বলতেছিলেন যে তাকে এমপি বানানো হয়েছে। তারা ভিতরে ভিতরে কি করছেন, তারা ভিতরে ভিতরে কি করছেন আমরা তো জানি না। আজিজ ভাই ঘটনাটা বলতে পারি। জি, টাবলু ভাই হচ্ছে আমার ঢাকা মেডিকেলের আমার সিনিয়র। আমাকে উনি 1 বছর আইসক্রিম খাইয়েছেন এই আশায় যে আমি তার রাজনৈতিক দলে যোগ দিব। এতই উনি একজন, হ্যাঁ উনি খুবই একজন মানে সজ্জন মানুষ। ওনার ভেসপার এই ধরনের কাজের বিরুদ্ধে তারা বলবেন, তারা যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছেন সেই বন্দোবস্তের বিপরীতে যেই কাজ করুক, যদি ইউনূস সাহেব করেন, সেটা যদি তার প্রেস সচিব কোনো কথা বলেন উল্টাপাল্টা, যে কোনো উপদেষ্টা যদি বলেন, অথবা সরকারের কোনো একটি প্রতিষ্ঠান বা অঙ্গ যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিপরীতে তাদের আচরণ দেখায়, তাহলে সেই সমালোচনা করাই তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা মন খুলে সমালোচনা করতে পারি নাই অনেকেই, আমি করেছি কিন্তু অনেকেই করে নাই কেন? আয়নাঘরের ভয়ে। এই সরকার তো আয়নাঘর নাই, তাহলে মানুষ কেন নির্ভয় সমালোচনা করতে পারবে না? সমালোচনা করলেই কেন বলা হবে যে তারা আগের সরকারের পক্ষে, তারা দোষর? কিন্তু তুষার ভাই এটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তুষার ভাই, এই সরকারের সময় তো শুধু এটা বলা হইতেছে, আপনারা তো দুজন বাংলাদেশী আছেন, আপনাদের আসলে আয়নাঘরের ভয় বা অন্য কোনো ভয় ভীতির সম্মুখীন হইতে হইতেছে না। কামাল ভাইকে ওই কথা অনেকে বলতেছেন আমাদের দর্শকদের মধ্যে, যে কামাল ভাইকে তো আসলে মানে এই কথা বলার জন্য এবং সাংঘাতিক বিরুদ্ধাচরণ করার জন্য আসলে কোনো হুমকি ধাপকে এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে না। কিন্তু কারণ ভাই, আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইবো, আপনি যে প্রসঙ্গে আমরা কথা বলতেছিলাম, শুধু আমরা একটু অ্যাড করি যে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সব দিক থেকেই বিএনপি, যেহেতু যদি এখন নির্বাচন হয়, ধারণা করে নেওয়া হয় যে বিএনপি ক্ষমতায় আসবে, সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে, এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরও গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে। আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন। বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না। এটা হলো, আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না। এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না। একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি? একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা, সেই চিন্তাটাকে ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করা। এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ। এখন বিএনপি কি চায়? বিএনপি, আমি খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। বিএনপি বলছে যে নির্বাচন দেন, এটা তো বলছে তারা নানাভাবে বলছে, কখনো সরাসরি বলছে, কখনো আরে ঠারে বলছে তো। এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই। সিদ্ধান্তটা কি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে? না, সরকারকে সেই ম্যান্ডেট দেওয়া হয় নাই। সিদ্ধান্ত নেওয়ার দরকার, দায়িত্ব সরকারের না, একক দায়িত্ব সরকারের না, সিদ্ধান্ত নেবে জনগণ। এখন জনগণ কি চায়, বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে? আমার কাছে মনে হয় না। বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে। কখনো বলে যে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব, আবার সরকারের সঙ্গে তার নির্বাচন বলে যে না, নির্বাচনের ব্যাপারে আমি একমত না। আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না, এগুলি বলে। মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথামালা দেখি আমরা। বাট আমি আপনাকে সিম্পল বলি, এই দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না, আমার জানার দরকার নাই। কে নির্বাচন হলে বিএনপি আসবে না, আওয়ামী লীগ আসবে না, জামাত আসবে না, ছাত্ররা আসবে না, ডক্টর ইউনূস আসবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথাটা হলো, আমি আমার ভোটটা দিতে চাই। 30 বছর হয়ে গেছে ভাই, 35 বছর হয়ে গেছে একটা মানুষের, সে জানে না ভোট কিভাবে দিতে হয়, জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না। সেই লোকের কাছে কিন্তু তারেক রহমানের কোনো ফ্যাক্টর না, তার কাছে ইউনূসের কোনো ফ্যাক্টর না, তার কাছে ওই ডাক্তার শফিকুল ইসলামের কোনো ফ্যাক্টর না। তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব, তারপর সম্মিলিত জনগণ যেটা চাইবে সেটাই হবে, ম্যাক্সিমাম মানুষ যেটা চাইবে সেটাই হবে। কামাল ভাই, আমি যদি একটু তর্কের জন্য একটু বলি, এই জনগণ যেটা চায় এটা আপনি কেমনে জানেন? আমি তো জনগণ, আমি যেটা চাই। কিন্তু এরকম জনগণ তো অনেকে আছে যারা 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 না, এরকম জনগণ তো নিশ্চয়ই আপনি দেখছেন যারা চায় যে ডক্টর ইউনূস থাকুক। এরকম জনগণ তো আপনি দেখছেন খালি ডক্টর তারেক মানে জনাব তারেক রহমান আইসা পয়সা পড়ুক এটা চায়, কোন ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে চায়। নাম বলি, তারেক রহমান কি ভোট ছাড়া এসে বসে পড়তে চায়? না, তারেক রহমান চায় না, কিন্তু জনগণ তারেক রহমানরে চায়। চাইতে পারে,
এটা তার ব্যাপার। এবং জনগণ শেখ হাসিনারও, অনেক জনগণ শেখ হাসিনারও চাইতো। আমি বলি চাইতো। জনগণ কি ভোট চাই কিনা সেটা বলেন। আপনি দেশের একজন লোককে নিয়ে আসেন না যে বলে আমি ভোট চাই না, আনেন না আপনার ভাই। এত সহজ, মানুষ ভোটটা চায় যে আমি ভোট দেব। ভাই আমি তো টেলিভিশনে দেখলাম অনেক লোক কইতেছে যে ইউনূস চাই, ইউনূস চাই, ইউনূস চাই। আমি তো টেলিভিশনে দেখলাম একজন ক্লেরিক চূড়ান্ত মানে উত্তেজনার মধ্যে বলতেছে যে ইউনূস সাহেব ভোটের মাধ্যমে আসুক না, আমার তো কোনো না নাই। না, ভোটের মাধ্যমে আসতে পারবে না। আপনি আমাকে বলেন ভোট ছাড়া গণতন্ত্র হয়, এটা পৃথিবীর কোথায় আছে রে ভাই? আমার স্যার তো বললেন যে ভোট গণতন্ত্র, আমার স্যার তো বলছেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায়, এটা ভাবলে তুমি ভুল করবা খালেদ। আচ্ছা, এটা একমাত্র উপায় না, দুই মাত্র উপায়টা কি আছে বলুক না আমাকে। দুই মাত্র উপায়, গণ-অভ্যুত্থান একটা ম্যান্ডেট, গণ-অভ্যুত্থান একটা ম্যান্ডেট। দ্বিতীয় উপায়টা কি? গণ-অভ্যুত্থান। ভোট ছাড়া গণতন্ত্রের দ্বিতীয় উপায়টা কি? কামাল ভাই, গণ-অভ্যুত্থান আরেকটা ম্যান্ডেট, আরেকটা উপায়। গণ-অভ্যুত্থান তো গণতন্ত্র না। গণ-অভ্যুত্থান দিয়ে আমরা যাদেরকে বসাইছি তারা ক্ষমতায় থাকুক, এটা আমাদের চাওয়া, এটাই গণতন্ত্র। শুনেন, গণ-অভ্যুত্থানটা হলো একটা শক্তি প্রদর্শনের খেলা। জি, আমি শক্তি দিয়ে, আমার সঙ্গে অনেক লোক আছে, অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামাই দিছি, এটা হলো গণ-অভ্যুত্থান। আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম, যে নিরীহ মানুষটা, সেও সংগোপনে যে নিজের মতটা প্রকাশ করতে চায়, সেটা হলো গণতন্ত্র, সেটা হলো ভোট। আমি তো ভোটটা চাই, যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না, কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে সে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে, তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায়? কামাল ভাই, পৃথিবীর কে করে, কোথায় করে? কামাল ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। তুষার ভাই বোধহয় একটা কথা বলতে চাইছেন, একটা কথা একটু যদি বলেন তুষার ভাই। আপনার স্যার যে আপনাকে বলেছেন খালিদ যে সব গণতন্ত্রে ভোট দরকার হয় না, একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে গণ অভ্যুত্থান কখনোই গণ ম্যান্ডেট না। কেন না? কারণ গণ অভ্যুত্থান একটা ভয়াবহ স্বৈর শাসকের বিরুদ্ধে হয়, কিংবা এমন একটা শাসনের বিরুদ্ধে হয় যে শাসন জনগণ পছন্দ করছে না। কিন্তু এককভাবে চিন্তা করলে কিন্তু সেই স্বৈর শাসক ওই দেশের সবচেয়ে শক্তিশালী দলটা তৈরি করতে পেরেছে, এবং সেই কারণে এত বছর ধরে সে ক্ষমতায় আছে। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে একটা পয়েন্টে, যে এই স্বৈর শাসককে সরিয়ে দিয়ে দেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে জনগণ তার মতামত দিতে পারে। এখন যে মুহূর্তে গণ অভ্যুত্থান সফল হয়েছে, তখন সেই অভ্যুত্থানে কি অন্যরা অংশ নেয় নাই? জামাতে ইসলাম অংশ নিয়েছে, বিএনপি অংশ নিয়েছে, বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল অংশ নিয়েছে, এবং তরুণরা অংশ নিয়েছে। অভ্যুত্থান শেষেই কিন্তু যারাই আন্দোলনে অংশ নিয়েছিল তারা কিন্তু আন্দোলনে এই জন্য অংশ নেয় নাই যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার এখানে অনির্দিষ্টকাল শাসন করবে। তারা চেয়েছে তারা যে দলগুলি করে সেই দলগুলি সুযোগ পাবে ক্ষমতায় যাওয়ার, এবং এই কারণেই কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তীকালে বিএনপির যারা অংশ নিয়েছিলেন তারা বিএনপির ছাতার তলে চলে গিয়েছেন, জামাতের যারা অংশ নিয়েছিলেন তারা জামাতের ছাতার তলে অংশ নিয়েছেন, এবং স্বৈর শাসকের ছাতার তলে যারা ছিলেন তাদের একটা বিরাট অংশ পালিয়ে গিয়েছেন, বাকি অংশ জেলে গিয়েছেন, বাকি অংশ চুপ করে বসে আছেন। কিছু বললে দোষর বলে। ফলে আপনার স্যার অত্যন্ত ভুল কথা বলেছেন। তুষার ভাই, আসবো আমার স্যার না, তুষার ভাই আসবো আবার আপনার কাছে। আমার স্যার না, তো আমি প্রতিবাদ করলাম। আর আমার স্যারের প্রতিবাদ আমিও করতে পারি, কিন্তু কামাল ভাই, আমরা তুষার ভাইয়ের কথা থেকে টেনে নিয়ে বলি, জনগণ তার মতামত দেওয়ার অবস্থায় এসছে কিনা, নাকি ওই সংস্কারগুলি না হলে জনগণ মতামত দিতে পারবে না, আবারও একটা ফেসিস্ট কাঠামোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে? আমি অবশ্য ফেসিস্ট নন ফেসিস্ট, আমি আমার অবস্থাটা বলি, আমি সবসময় গণতন্ত্রের পক্ষে, আমি সবসময় নির্বাচনের পক্ষে, যে যা আসবে সে নির্বাচন দিয়ে আসুক। কিন্তু আমার প্রশ্নটা এটা, আমি আপনাকে একটা কথা বলি, জি, যে সংস্কারটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে তারা সংস্কার করতে যাচ্ছে, সংস্কারটা যারা করছেন তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা, একটা প্রশ্ন আছে। যে সংস্কারের রিপোর্টগুলি হয়েছে, এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট এক একটা হয়েছে কিনা, এটা নিয়েও আমার সন্দেহ আছে। তারপরেও আমি হাইপোথেটিক্যালি তর্কের খাতিরে, যেহেতু আমাদের স্যার আছেন, আপনার স্যার তো আমারও স্যার, যেহেতু আমাদের স্যার আছেন, আমি ধরে নিলাম উনি জার্নালিজমের টিচার হওয়া সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন। আমি এটাও ধরে নিলাম স্যারের প্রতি ছাত্রের এক ধরনের ইয়ের কারণে, পক্ষপাতিত্বের কারণে ধরে নিলাম। তাতেই কি, সেটাই কি আপনার রক্ষা কবচ হয়ে গেল স্বৈরাচার না আসার? আপনাকে আমাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি, পৃথিবীতে যত মুসলমান আছে তাদের জন্য
একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা, সংবিধান কোনটা? কোরআন শরীফ। রাইট। যে কোরআন শরীফের একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না। আপনি মুসলমান, আমিও মুসলমান, অন্য আল্লাহ বাদ দেন। আপনি যেভাবে কোরআনকে ফলো করেন, আমি কি সেভাবে কোরআনকে ফলো করি? প্রত্যেকটা মুসলমানকে, ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন, সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন? বই তো একটা, আল্লাহর বই একটাই তো ভাই। কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে, ওই মহাগ্রন্থে কি লেখা আছে, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো সেই বইটা কারা ফলো করতেছে, সেটা ইম্পর্টেন্ট। রাইট। আপনি কি সংস্কার করলেন সেটা ইম্পর্টেন্ট না, সেই সংস্কারটা কারা পালন করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট। আমরা ওই আগের হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি তো। আচ্ছা বলেন, এই যে এত সমালোচনা করি, তারপরেও কি সেখানে লেখা আছে যে প্রাইম মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রোটোকল পাবেন? লেখা আছে? নাই তো। শেখ হাসিনা তো এখানে প্যারালাল শ্যাডো প্রাইম মিনিস্টার ছিল, এই দেশে ছিল নাকি? ছিল তো। উনি কি সংবিধান মেনেছিলেন? না, কিন্তু ছিলেন না তো। কিন্তু কামাল ভাই, আপনাদের, আচ্ছা আপনি শেষ করেন, তার বলি। আমি বলি আপনাকে, কোশ্চেনটা হলো কি, আপনি যদি ক্ষমতাবান না হন, যেমন ৭২-এর সংবিধান তুলনামূলকভাবে আমরা অনেকে ভালো বলি, সেই সংবিধান কি শেখ মুজিবের মুখের উপরে কেউ কোনো কথা বলতে পারতো? জিয়াউর রহমানের আমলে তার উপরে কেউ কোনো কথা বলতে পারতো? এইটা হলো ডিপেন্ড করে। আবার শাহাবুদ্দিন আহমেদ, উনি তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, ওই সময় কোনো ওরকম কোনো ক্ষমতাও ছিল, তাও তো অনেক কিছু করছে। বিষয়টা হলো ব্যক্তি, বিষয়টা হলো মানসিকতা, এবং ব্যক্তি কখন সঠিক কাজটা করে, যখন তার মধ্যে একদিকে থাকে ভালো মানুষই, আরেকদিকে থাকে ভয়। ভয়টাও থাকতে হয়। কিন্তু আমি মনে করি ২৪-এর যে গণ অভ্যুত্থান, এটার মাধ্যমে শাসক শ্রেণীর মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এই কাজ আমার আর করা উচিত হবে না, করলে আমি ধরা খাইতে পারি, এইভাবে আমাকে পতন হইতে পারে। এই ভয়টাকে থাকতে থাকতে আমাদের উচিত ছিল একটা নির্বাচন করা। আমরা ইন্টেনশনালি সেই ভয়টাকে ভেঙে দিচ্ছি। আমার কাছে এটা হচ্ছে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থা। আপনি যেটা বলতেছেন, আমার মনে হয় কামাল ভাই, আমিও সেই জায়গায় আছি, কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়টা শাসক শ্রেণী পাইছে যে আমি যতভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা, একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেসমেন্টে। এই যে একটা ভয়, এই ভয়টা আরেকটু সংহত করার জন্যই কি আমাদের সংবিধানে কিছু কিছু সংস্কার এই মুহূর্তেই করা যায় কিনা, যেটা আসলে ফেসিস্ট হইতে একজনের বাধা দিবে। যোগ্যতার বিচার আমি করতে চাই না। বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য, বড় বড় যোগ্য লোকেরাই ৮৫টা করে বই লেখছে শেখ হাসিনারে নিয়ে, বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে ফ্লোর পিছলা করে ফেলছে। আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দিয়া পায়ের কাছে পড়ে থাকতে, সাংবাদিকদের দেখছি কি করতে। তো যোগ্যতার বিচার আর কামাল ভাই কইরা আমরা আর কি করব? আমি তুষার ভাই একটু জানতে চাইবো যে এটি আমার শেষ প্রশ্ন, কামাল ভাই একটু জবাব দেবেন, যারা আমাদের কোনো একটা সংস্কার এরকম আছে কিনা যেইটা করলে, সংবিধানে করলে বা আমরা এটার ঘোষণা দিলে, যেটা একটা ঘোষণাপত্র দিলে আরেকটা রাজনৈতিক দলের, আরেকটা সরকারের ফেসিস্ট হয়ে ওঠার পথে, অন্ততপক্ষে পথে একটু কাটা বিছানো হয়, পারবো না আটকাইতে, কিন্তু একটু এরকম কিছু কি আসে কিনা? ফ্লোর ক্রসিং এর যে আইনটা আছে, এটা সংবিধান থেকে তুলে দিতে হবে, এটা হচ্ছে প্রথম বিষয়। আর নির্বাচন কমিশনকে এমন ভাবে ক্ষমতাশালী করতে হবে যাতে করে নির্বাচন কমিশন যে কোনো সময় অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য সহ নির্বাচিত যে কোনো ব্যক্তিকে, নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনগুলি হয় সেই নির্বাচিত যে কোনো ব্যক্তিকে পদ থেকে অপসারণ করতে পারবে যদি নির্বাচনে তিনি অসৎ উপায় অবলম্বন করেছেন অথবা অসৎ প্রভাব বিস্তার করেছেন, এটা হয়। এই দুটি করার জন্য সংবিধান আসলে খুব যে বিরাট সংশোধন করতে হয় ব্যাপারটা তাও না। এই দুটি করলে আমার ধারণা যে ফ্যাসিস্ট হয়ে ওঠাকে অনেকখানি বন্ধ করা যায়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ৭০ অনুচ্ছেদ অর্থাৎ ফ্লোর ক্রসিং এর এটা উঠানো না উঠানোর ব্যাপারে বিএনপি এনসিপি এই প্রথম কোনো কিছুতে একমত। বিএনপি এনসিপি জামাত ইসলামী সবাই একমত যে আমরা ৭০ উঠুক, এটা চাই না। আমার সাথে আবার কথা বলার সময় তারা বলে কি যে না, অর্থবিলের ক্ষেত্রে শুধু আমরা বলছি। আমি বলি, আরে ভাই, সরকারি দলের সব বিলই তো অর্থবিল। এইটা আবার আমাকে বুঝাইতে আসে যে সরকারি বিলের সর্বত হলো অর্থবিল, কই যে যাব। ওরা অর্থ বলতে টাকা বুঝেছে। ট্রেজারি বিল মানে যে ট্রেজারি বেঞ্চ, সরকারি দলকে যে ট্রেজারি বেঞ্চ বলে, আমি সোজা গোদা বাংলায় বুঝায় বললাম যেটার সাথে টাকা পয়সা জড়িত, এইটা ছাপাইতেও টাকা লাগে, সুতরাং এটা অর্থবিল।
তাও ব্যাপারটা তো তা না। মানে মানে এবং যে তাহলে বুঝতেই পারছেন, সংবিধান যারা বদলাতে চায়, ছুড়ে ফেলে দিতে চায়, তারা এরকম ছোট ছোট জিনিস নিয়ে আসলে সম্যক এবং ধারণা রাখে সত্তরের না। ব্যাপারে তারা কিন্তু সবাই, সত্তরের ব্যাপারে তারা সবাই একমত যে 70 থাকবে, 70 রাখতে হবে। না, 70 আসলে রাখা একেবারে ঠিক না। এই সংবিধানের সবচেয়ে অগণতান্ত্রিক বিধান হচ্ছে 70 অনুচ্ছেদ। আমি আমার নেতা যদি পাগল হয়ে যায়, আমি তার বিরুদ্ধে ভোট দিতে পারবো না, কারণ আমার দল মনে করেছে তিনি হযরত। তো এইটা হলে তো বিরাট সমস্যা। এইটা যদি থাকে, যে কোনো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে, এক। আর দুই হচ্ছে যেটি আমি বলেছি যে নির্বাচন কমিশনকে এমন ভাবে শক্তিশালী করতে হবে। এখন কিন্তু নির্বাচন কমিশন কোনো রায় দিতে পারে না, রায় দিতে আদালতের কাছে যেতে হয়। নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করতে পারে না, আদালতে গিয়ে লোকজন বসে থাকে। এটা কেন হবে? নির্বাচন সংক্রান্ত সকল কিছু নির্বাচন কমিশন সরাসরি করতে পারবে, এটা করা উচিত। আর নির্বাচনে অর্থ খরচ করলেই প্রার্থিতা স্থগিত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এইটা করার জন্য কিন্তু এখন কোনো কিছু লাগে না ভাই। স্টার লিংক আনতে পারছেন, এখন জিপিএস স্যাটেলাইট দিয়ে শুধু যে ভূমি দেখে তা না, উপর থেকে ছবি তোলা যায়, কে কয়টা পোস্টার ছাপিয়ে ঝুলিয়েছে এটা আকাশ থেকে গোনা যায়। ড্রোন দিয়ে খালি ছবি না দেখিয়ে ড্রোন দিয়ে যে কোনো এলাকাতে গুনে ফেলা যায় যে প্রার্থী আসলে কয়টা পোস্টার ছাপিয়েছে। ফলে এগুলা যদি বলে, এগুলা বললে আসলে অদ্ভুত। আমার মনে হয় সংস্কার বলে দিতে পারি। আমার মনে হয় সংস্কারের প্রসঙ্গটা একটু কামাল ভাইয়ের কাছে একটু জানতে চাইবো, যে তার আগে কামাল ভাই, ইন্টারেস্টিং, আমি একটু কমেন্ট বক্সের মধ্যে থেকে সাইমুম ইমতিয়াজ উনি বলছেন, খালেদ ভাই কমেন্ট বক্স পড়ছেন বোধহয়, দেশের মানুষ মনে প্রাণে ভীষণভাবে প্রফেসর ইউনূসকে চাচ্ছে, এক্ষেত্রে গণভোট করে তাকে ক্ষমতা রাখা যায় কিনা অতীতে জিজ্ঞেস করে দেখেন, জনগণের চাওয়াটা এমনই। আরেকজন অনেকবার লিখেছেন, খালেদ সাহেব কমেন্ট বক্স পড়েন সাহস থাকলে। পড়লাম, সাহস আছে কিনা জানি না। কামাল ভাই কামাল ভাই অনেকেই ইউনূসকে চাচ্ছেন, কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে কোন সংস্কার করাটা এই মুহূর্তে সম্ভব, উচিত এবং বাঞ্ছনীয়, আসলে যদি আমরা একজন ফেসিজম বা ফেসিস্ট একটা নেতাকে ঠেকাতে চাই, কিছুটা কাটাতে যেতে চাই। কোন ম্যাজিক সংস্কার নাই। আপনি এমন কোন সংস্কারই করতে পারবেন না যা দিয়ে ম্যাজিক তৈরি হবে। আপনি বলেন, এই যে সংস্কারের দাবিগুলো কারা করেছিল? যে স্টুডেন্টরা করেছিল, তারাই কি কোনো ম্যাজিক দেখাতে পেরেছে? তাদের নিজেদের জীবনযাপন কি সংস্কার আনতে পেরেছে? সেটা তো আমরা দেখছি, প্রতিনিয়ত শুনছি। কি পাচ্ছি আমরা? কিছুই পাচ্ছি না। কাজে এই ঘটনাগুলি হলো, জানেন, এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে ডক্টর ইউনূসকে 5 বছর চাই। কেন চাই, কিভাবে চাই, কি কারণে চাই, কেউ বলতে পারে না। কিন্তু ডক্টর ইউনূস কি, আমরা যে আন্দোলনের কথা বলি, সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে? আমি তো মনে করি করে না। যদি করতো তাহলে উনি এই ধরনের লোককে এখানে তার উপদেষ্টা মন্ডলীতে আনতো না, যাদের মধ্যে 80% সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই, কোন ধরনের সম্পর্ক নাই এই আন্দোলনের সঙ্গে। নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে। কামাল ভাই, এটা আমি আগেও বলছি, শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকাই আন্দোলনের সাথে সম্পর্ক। এটা হচ্ছে থিওরি। নূরজাহান বেগমের সাথে শেখ হাসিনার ইউনূস সাহেবের এগেইনস্টে করা মামলায় ইউনূস সাহেবের পাশাপাশি নূরজাহান বেগম যে থাকছেন, এর জন্য উনি 2টা মন্ত্রণালয়ের উপদেষ্টা হইতে পারেন, মাত্র তো একটা হয়েছেন। তাহলে ইউনূস সাহেবের সঙ্গে, ইউনূস সাহেবের পক্ষে যে আইনজীবী ছিলেন, ওরাও তো আইন মন্ত্রণালয়ের অফার করা হয়েছিল, উনি নেন নাই। তাহলে উনি ভদ্রলোক আসে নাই, ভালো কথা। তো আমি এই জন্যই বলছি যে চেতনা যে কি জিনিস, এখন আগেও দেখছি হাসিনার আমলে চেতনা বিক্রি করা হয়েছে, এখনো দেখছি, এখনো চেতনা বিক্রি করা হচ্ছে। চেতনার নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই, উনাকে কেন চাই? হাসিনার সময় এরকম হুজুগ ছিল, 2043 পর্যন্ত হাসিনাকে চাই। বঙ্গবন্ধুর সময় হুজুগ ছিল, ওনাকে আজীবন চাই। এই সমস্ত হুজুগ অর্থহীন হুজুগ। আমি মনে করি এই হুজুগগুলো এখন ইন্টেনশনালি তোলানো হচ্ছে। এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন, ওনার কিছু মুরিদ আছে এই দেশে, তারা এখানে মিলায় না। কামাল ভাই, আপনিও তো ইউনূস সাহেব আসার 1-2 সপ্তাহের মধ্যেই বলতে শুরু করছেন নির্বাচন চাই, উনাদের এই ভুল ধরতে শুরু করছেন। তো আমি কেন বলবো না? আপনিও তো উনার সুযোগ দেন নাই। ইউনূস সাহেব যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন, উনি তত কম বিতর্কিত হবেন। আমি একটা কথা বলে শেষ করি, শুনেন। হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে প্রায় পারলে প্রথম দিন থেকে ইউনূস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন, ইউনূস সাহেবকে বেইজ্জতি করার চেষ্টা করছেন। 15 বছর প্রচেষ্টার পর উনি ইউনূস সাহেবকে যতটুকু বেইজ্জতি করতে পেরেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এই দেশের মানুষের কাছে ইউনূস সাহেব তার এই, যদি সে 15 মাস ক্ষমতা থাকতে পারে, 15 মাসে তার 2 গুণ না 3 গুণ বেইজ্জতি নিজেই নিজেকে করে তারপর উনি যাবেন।
আপনাকে ধন্যবাদ কামাল ভাই। তুষার ভাই, আপনি কি একটা লাইন বলবেন? আমাদের 30 সেকেন্ড সময় আছে। আমার খুবই সাধারণ কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক সরাসরি না থাকাটাই যেন একটা যোগ্যতা, কিন্তু এই কথা কিন্তু সত্য যে যারা বিভিন্ন জায়গাতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সকলে যে উপযুক্ত এই নিয়ে মানুষের মনে সন্দেহ আছে। আর জুলাই বিপ্লবের চেতনার যে প্রধানতম বিষয়টি গণতন্ত্র, বৈষম্যহীনতা, মেধা এবং যোগ্যতার ভ্যালু, এই জিনিসগুলি যদি আমরা সমাজে দেখতে না পাই এই মুহূর্তে যারা শাসন করছেন তাদের মধ্যে, তাহলে আমরা কিন্তু নতুন বন্দোবস্তের প্রতি এক ধরনের আস্থাহীনতায় ভুগতে শুরু করি। তাই আমি এনসিপিকে একটা পরামর্শ দিব যে জুলাই বিপ্লবের চেতনা কি এইটার জন্য জুলাই ডিক্লারেশনের কোনো প্রয়োজন নাই। তাদের দলের যে ঘোষণাপত্র, দলের ঘোষণাপত্রের মধ্যে এটা বললেই হয় যে আমরাই হচ্ছে জুলাই চেতনা ধারণ করি এবং এইটাই হচ্ছে জুলাইয়ের চেতনা। আর ডক্টর ইউনূসের সরকারকে আমার সাধারণ পরামর্শ হচ্ছে যত দ্রুত নির্বাচন পারেন দিয়ে দেন। নির্বাচন দিয়ে দিলে ইতিহাসে একটি জাতিকে গণতান্ত্রিক পথে ফেরত আনার জন্য ডক্টর ইউনূস স্মরণীয় হবেন। কিন্তু দীর্ঘদিন তিনি এখানে বসে থাকলে তাকে সকলেই শেখ হাসিনার সঙ্গে তুলনা করতে শুরু করবেন, কেননা অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকা মানেই হচ্ছে স্বৈরাচারের পথে প্রথম পদক্ষেপ। তুষার ভাই এবং কামাল ভাই, আপনাদের দুজনকেও অনেকে, মানে আমি অনেক ধন্যবাদ দিতে চাই, কিন্তু অনেকে মনে করতেছেন যে আপনারা বিএনপিকে ক্ষমতায় আনার জন্য মরিয়া, সেই জন্য হচ্ছে আপনারা দ্রুত নির্বাচন চাচ্ছেন। কিন্তু আপনাদের দুজনই অনেক ধন্যবাদ জানিয়ে, কারণ আপনারা ব্যাপারটা কেন, কিভাবে, কোন পজিশন থেকে আপনারা কথা বলছেন সেটা পরিষ্কার করেছেন। দর্শক, আমরা ভবিষ্যতে নতুন অতিথি নিয়ে আবার আসবো আপনাদের কাছে। শেষ পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক অনেক